ও একটু আসলে একটা ক্রেজের ব্যাপার, মানে তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। মানুষের আশীর্বাদে যিনি জিতে এসছেন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন। এবার তাদের শপথ নিয়ে যদি রাজ্যপাল কোনো নাটক করার চেষ্টা করেন, তিক্ততা করার চেষ্টা করেন, বিলম্ব করার চেষ্টা করেন, এই করে তিনি ঠেকাতে পারবেন না। মানুষ রায় দিয়েছেন, মানুষের রায়কে মেনে শপথ বাক্য যেরকম ভাবে হয়েছে সেইভাবেই শপথ বাক্য পাঠ করানো উচিত। বিধানসভায় স্পিকার সাহেবই শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন। আশা করব রাজ্যপাল মানুষের রায় মেনে নেবেন। মানুষ রায় দিয়েছেন, 6 জন তৃণমূল বিধায়ক যাচ্ছেন, অকারণ তিনি কোনো জটিলতা বা তিক্ততার পথে যাবেন এরকম মানে আশা করি না। যদি যান তো তাকে শেষ পর্যন্ত শপথ তো আটকাতে পারবেন না। মানুষ জিতিয়ে দিয়েছে, বিধায়ক হয়ে গেছে, শপথ হবে। ফলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। রাজ্যপাল আটকাতে গিয়ে দেখেও শিখেছেন, ঠেকেও শিখেছেন, আলটিমেটলি শপথ হয়েছে। তো সুতরাং আশা করি এবার আর কোন রকম জটিলতা তৈরি করবে। আর রাজ্যপাল প্রসঙ্গে একটা কথা, যে কালকে একটা তৈরি হয়েছে যে উনি ওনার নিজের মূর্তি উন্মোচন করেছেন, কিন্তু আজকে কিছুক্ষণ আগে তিনি টুইট করে বলেছেন যে এটা ভুল। আসলে একজন স্মারক দিয়েছিলেন, সেই স্মারকটা তিনি খুলে দেখেছেন, কোনো মূর্তি উন্মোচন তিনি করেননি নিজের রাজভবন। সেটা উনি যদি বলে থাকেন যে কালকে সবাই দেখেছিলেন যে উনি কোনো মূর্তিকে নিয়ে একটা বিষয় হয়েছে, এখানে সবাই ছিলেন, সাংবাদিকরাও তারা দেখেছেন, তারা লিখেছেন। এখন যদি রাজ্যপাল নিজেই যখন বুঝতে পারছেন যে একটা চূড়ান্ত বিতর্ক হচ্ছে, রাজভবনে রাজ্যপালের মূর্তি হাস্যকর ব্যাপার, রাজ্যপালরা তো আসবেন। এই পদটার একটা মর্যাদা আছে, সাংবিধানিক সম্মান আছে। এই ধরনের হঠাৎ একটা নিজের মূর্তি তৈরি করে এই মর্যাদা হানিকর বিষয়গুলো আমার মনে হয় তিনি উপলব্ধি করেছেন এবং এখন বলছেন যে না না, ওটা মূর্তি না, কেউ একটা স্মারক হিসেবে দিতেই পারে, সেটা উনি খুলে দেখেছেন। তো সেটা তার ব্যাপার। কিন্তু রাজভবনে রাজ্যপাল নিজের মূর্তি উদ্বোধন করছেন বা মূর্তি বসাতে চলেছেন, এগুলো রাজ্যপাল পদের চূড়ান্ত মর্যাদাহানি। উনি যদি এটা বুঝে থাকেন তো ভালো। দিলীপ ঘোষ জনবাংলার কথা আপনি একটু আগেই বললেন, দিলীপদাও 2019 সালের প্রসঙ্গ টেনে হঠাৎ বলছেন যে 2019 সালের উপনির্বাচনে তো আমরা তো 4টে সিট জিতেছিলাম, এখন সেটাও জিততে পারি না। দেখুন, আমি একটা কথা বলি, দিলীপ ঘোষ অন্য দল করেন, বিজেপি করেন। আমি বিজেপির বিরোধী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরোধী। কিন্তু আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবং প্রত্যক্ষ রাজনীতিতে আসার পর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আফটার তপন শিকদার বিজেপির দৃষ্টিভঙ্গিতে, আমি রাজ্য রাজনীতি বলছি না, বিজেপির দৃষ্টিভঙ্গিতে আফটার তপন শিকদার এত সফল সভাপতি দিলীপ ঘোষ ছাড়া কিন্তু কেউ ছিলেন না। তিনি নিজে জিতেছেন, বিধায়ক হয়েছেন, তিনি সাংসদ হয়েছেন, যেটা বিজেপিতে এই রেকর্ড কিন্তু খুব একটা ছিল না। এখন বিজেপিকে কিছু আসন সেই সময় দিলীপবাবুর সঙ্গে পাওয়া গেছে, সময় ওরা করেছিলেন আমাদের বিরোধী। কিন্তু বিজেপির মধ্যে, বিজেপির ওয়ার্কারদের মধ্যে দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা আছে। তো দিলীপবাবু কিছু আসনও তার দলকে পাইয়ে দিয়েছেন। তো এখন আমরা পরবর্তীকালে দেখেছি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দিলীপবাবুকে অসম্মান করা হয়েছে, সভাপতি পদ থেকে সরানো হয়েছে, জাতীয় সহসভাপতি করা হয়েছে, সেখান থেকে সরানো হয়েছে, সিটিং এমপি মেদিনীপুরে সেখান থেকে কেটে অপমান করে বাদ দিয়ে দুর্গাপুরে দাঁড় করিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। ফলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিলীপ ঘোষ তো নিজেই বুঝতে পারছেন এইভাবে দলটা চলতে পারে না। সেই জন্যই তার এই তুলনামূলক যে পর্যবেক্ষণ সেটা বেরিয়ে আসছে। মানে দিলীপ ঘোষের এখন বিজেপিতে হচ্ছে জাস্টিস ফর দিলীপ ঘোষ। এত ভালো উনি বিজেপি নেতা হিসেবে কাজ করেছেন, কিন্তু বিজেপি তাকে জাস্টিস দিচ্ছে না। ওই সুকান্ত বাবুরা তাকে অপমান করছে, সরিয়ে দিচ্ছে। ফলে বিজেপির ওয়ার্কারদের মধ্যে একটা আওয়াজ চলছে জাস্টিস ফর দিলীপ ঘোষ। তৃণমূলের জাতীয় কর্মসূচির বৈঠকে ডাক পেলেন না শেখর রায়, প্রতিবাদ করেছিলেন তিনি, দেখা গেছিল তার জন্য কি কর্মসূচি থেকে বাদ করলেন? যতই চেষ্টা করো, ওনার মুখ থেকে কোনো কথা আজ সকাল থেকে তোমরা বার করতে পারোনি, পারবেও না। কেন বলতে যাব? জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছিল, মাঝখানে কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে আমরা জানি না। ফলে দল কাকে ডাকছে, কারা এখন মেম্বার আছেন, দল সর্বভারতীয় কর্মসমিতিতে শীর্ষ নেতৃত্ব যাদের ডাকার তাদেরকে ডাকছেন, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। এইটা নিয়ে ফিরহাদ হাকিম আজকে
বলেছেন যে দলে একটা ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিনের বাইরে গিয়ে যে যা ইচ্ছা মন্তব্য করবেন তা হতে পারে না। তাহলে সেই ববিদা অত্যন্ত সিনিয়র নেতা এবং তিনি ওয়ার্কিং কমিটির সদস্যও বটে, ফলে তিনি যখন এই বিষয়ে বলে দিয়েছেন আমি সেখানে কেন মন্তব্য করব? যে একটা জাতীয় কর্মসমিতি বসছে এবং জাতীয় কর্মসমিতি যে সদস্যরা দলের নীতি আদর্শ নেত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে দলের প্রত্যেকটি পদক্ষেপে থাকেন, তো তাদেরকে দল ডেকেছে, এর বাইরে আমার কোনো মন্তব্য নেই। কবিতা একটা বলেছেন যে 26-এ 260টা আসন পাবো আমরা। হতেই পারে, আমরা তো বারবার বলছি অন্তত 250, তার মানে 260 তো সেটা তার থেকে বেশি হয়, আমরা বলছি এটা, আমরা খুব কনফিডেন্টলি বলছি। আমাদের এই যে গতকালের এত প্রবল কুৎসা চক্রান্ত মিথ্যাচারের পরেও যে 6টা জেতা, এতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন আমাদের আরো দায়িত্বশীল হতে হবে, আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আরো নিবিড় জনসংযোগ, আরো বেশি করে মানুষের পাশে থাকা। ফলে মানুষ দেখবেন তৃণমূল কংগ্রেসই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই ভরসা। ফলে অন্য কোন দলকে কেন ভোট দেবেন তারা? আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করলে অন্য রাজ্য সেইটাকে নকল করতে হয়। তো এখানে হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, বিজেপি থিংস ডে আফটার টুমরো। ফলে কেন মানুষ অরিজিনালকে ছেড়ে কোনো নকল কপি এদেরকে ভোট দিতে যাবেন? ফলে আমরা আমাদের যে যে জায়গায় যথেষ্ট ভালো কাজ হয়েছে আমরা আরো ভালো কাজ করব, যে জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে, কোনো অসম্পূর্ণতা আছে, সেটা সংশোধন করা হবে, সেই প্রক্রিয়া চলছে। ফলে 2026 সালে আমরা নিশ্চিতভাবে অন্তত 200-250 মানে 250, অন্তত 250, সেখানে ববিদা যদি 260 বলে থাকেন ঠিক বলেছেন, আমরা সেইভাবেই আমরা এগোবার চেষ্টা করছি। আমরা 294টা কেন্দ্রের মানুষের কাছে জয়ের মনোভাব নিয়ে পৌঁছবো। ফলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের সমর্থন করবেন। কল্যাণদা যে স্পিরিটটা বলেছেন, এই স্পিরিটটা কিন্তু আমরা সবাই সমর্থন করি। কারণ হচ্ছে কি, বাংলায় বারবার দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রুখে দিচ্ছে বিজেপিকে, ঠিক আছে। আমরা ঝাড়খণ্ডে দেখলাম হেমন্ত সোরেন, তিনি কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দিয়ে বিজেপিকে রুখে দিলেন। তাহলে হরিয়ানায় কংগ্রেস কেন পারল না? তাহলে মহারাষ্ট্রে কংগ্রেস কেন পারল না? অর্থাৎ যেসব জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী তার উপনির্বাচন জিতেছেন তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সেটা আলাদা পার্ট। বাট মহারাষ্ট্রে যদি আসি, শুধু মহারাষ্ট্র রাজ্যের কথা বলি, মহারাষ্ট্রে তো বিজেপিকে রোখার মূল দায়িত্ব ছিল কংগ্রেসের। তাহলে কংগ্রেস কেন সেখানে ফেল করলো? আমরা কোনো দোষারোপ করছি না, কিন্তু এটার যদি আত্মসমালোচনা বা বিশ্লেষণ না হয় তাহলে ইন্ডিয়া জোটটা সরবরাহের ক্ষেত্রে আরো জোরদার হবে কি করে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে হারিয়ে দিয়েছেন,